আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সালমান এফ রহমান, আনিসুর রহমান, দীপু মনি, এই ধরনের ব্যক্তিগণ, আওয়ামী লীগের আরও অন্যান্য ব্যক্তিগণ যারা গ্রেফতার হয়েছেন, যারা পালিয়েছিলেন, বিভিন্নভাবে যারা ধরা পড়েছেন, গ্রেফতার হয়েছেন, যাদেরকে কোর্টে উঠানো হয়েছে, তাদের উপরে বিক্ষুব্ধ আইনজীবীগণ, বিএনপির কর্মীগণ হামলা চালিয়েছে। এগুলো আমরা টেলিভিশন নিউজে দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি। তো এগুলো দেখে যারা আইন বিশেষজ্ঞ, আইন মানবাধিকার বুঝেন ভদ্রলোক, তারা অনেক সমালোচনা করছেন। বিশেষ করে ইউটিউবে ডাক্তার জাহিদুর রহমান, যিনি বাংলাদেশের গণতন্ত্রে প্রতিষ্ঠায় যার কিছুটা ভূমিকা রয়েছে, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, লাখো লাখো মানুষ তার বক্তব্য শুনেছেন। আমিও তার বক্তব্য খুব ভালো করে শুনি। ভদ্রলোক অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলে থাকেন। আওয়ামী লীগের অগণতান্ত্রিক সন্ত্রাসীপনা সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা রাখতেন। বর্তমানে কোর্টে যাদের উপরে আক্রমণ হচ্ছে সে সম্পর্কেও তিনি সতর্ক করছেন এবং আইনের দৃষ্টিতে তিনি কথা বলছেন। এবং আমার কাছাকাছি বয়সী সাংবাদিক আছেন কয়েকজন, যেরকম জুলকারনাইন সামি, তাসনিম খলিল, ওনারা বিদেশে বসে ওনারাও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে কোর্টে এ ধরনের হামলা এটা অনুচিত কাজ, কোর্ট আনকোর্ট। তারা বিভিন্নভাবে এগুলো লিখেছেন, এগুলো মানবাধিকার লঙ্ঘন হয় এসব কাজে। এমনকি গোপালগঞ্জের সেনাবাহিনী যে আওয়ামী লীগের কর্মীদেরকে পিটিয়েছেন সেটার ব্যাপারে তারা নিন্দা জানিয়েছেন। এটাই স্বাভাবিক, তারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদের এ ধরনের কথা, এ ধরনের যুক্তি থাকা উচিত। আমিও ব্যক্তিগতভাবে মনে করি, যখন গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদেরকে পিটিয়েছে, এটা আমিও স্বাভাবিক মনে করিনি। এখানে যদি আর্মিরা 5 আগস্ট থেমে না গিয়ে উল্টো বিএনপি জামাতের কর্মীদের এভাবে পেটাতেন, তাহলে কি হতো? সামরিক বাহিনীর হাতে কেন সাধারণ মানুষ লাঞ্ছিত হবে, অপমানের শিকার হবে, মার খাবেন? এটা কোন আইনে আছে? যদিও গোপালগঞ্জে আপত্তিকর ঘটনা ঘটেছে, সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে উগ্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা, যাদের চরিত্র ভারতের বিজেপির সন্ত্রাসীদের ন্যায়। ঢাকায় লক্ষ কোটি মানুষের আন্দোলন হয়েছে, ইচ্ছা করলে সেনাবাহিনীর শত গাড়িতে আগুন দিতে পারত, সেনাবাহিনীর হাজারো সৈনিকদের উপর আক্রমণ চালাতে পারত, কিন্তু সেটা তারা করেনি। অথচ গোপালগঞ্জে অল্প কয়েকজন উগ্র আওয়ামী লীগ সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, সেনাবাহিনীর কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের সমাজের অনেক ভদ্রলোক, জেন্টেলম্যানগণ কিছু আলোচনা রাখছেন হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার পক্ষে, এটার পক্ষে আমিও সমর্থন করি তাদেরকে। কিন্তু এই প্রেক্ষাপট, এই পরিস্থিতি, পরিবেশ কেন তৈরি হলো, সেদিকে আমরা যাই। আজকে 1/11 নামে, 1/11 নামে যে সরকারটা ছিল, তারা যেটা করেছিল 2 বছরে, সব কিছু কি আইনে ছিল? ছিল না। সব কিছু ছিল বেআইনি। ভারতীয় মদতপুষ্ট যে মইনি আহমদ, প্রণব মুখার্জির সাজেশনসে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছিল, তারা তো লুটপাট করেছে ঠান্ডাভাবে এবং বিভিন্নভাবে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করেছিল, বিরাজনীতি করতে চেয়েছিল। এই 2 বছর বিভিন্ন অরাজকতা চালিয়ে তারা বাংলাদেশের সবচেয়ে উগ্র, পৃথিবীর অন্যতম উগ্র বলতে চাই, ভারতের এজেন্ট আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যারা 28 অক্টোবর 2006 লগি বৈঠে দিয়ে যে মানুষ হত্যা করেছে, বর্বরতা চালিয়েছে, পৈশাচিকতা চালিয়েছে, তা সারা বিশ্ববাসী জানে। সেই তাদেরকে
একটি নীল নকশা করে তাদেরকে ক্ষমতা রেখে যায়। সেই থেকে 15.5 বছর বাংলাদেশে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা ইন্ডিয়ার সেবা করেছে। ইন্ডিয়াকে যা স্বার্থ দেওয়ার তাই দিয়েছে, লুটপাট করতে দিয়েছে ইন্ডিয়াকে, নিজেরা লুটপাট করে পাশ্চাত্যের দেশগুলোতে পাঠিয়েছে টাকা পয়সা, ব্যাংক খালি করে ফেলেছে। সেটা তো আর্থিক বিষয়ে আপনারা জানেন কি হয়েছিল, কিভাবে লুটপাট করেছিল ব্যাংকগুলো, সেগুলো আপনারা জানেন। আমি যেটা বলতে চাই যে বেআইনি কাজকর্ম, কোর্টে জামাত ইসলামের বিএনপির নেতাদেরকে উঠানো হয়েছিল, সেখানে পুলিশ ছিল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, তার মধ্যে আওয়ামীপন্থী সাংবাদিকরা, আওয়ামীপন্থী আইনজীবীরা, বিভিন্ন আওয়ামী গুন্ডাপান্ডা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ কিভাবে কোর্ট প্রাঙ্গণে বিএনপি জামাতের লোকদেরকে অপমান অপদস্থ করেছে, হামলা করেছে, রক্তাক্ত করেছে, সেই ঘটনা কি আপনাদের মনে নাই? সেই বিক্ষুব্ধ মানুষ, এজন্যই তো মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। সেই ক্ষিপ্ত হওয়ার কারণে এভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের উপরে এই আক্রমণগুলো চালাচ্ছে। যদিও আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ করি না, এসব বিষয়ে হতে পারে না, আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। ধরেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, একজন বর্ষিয়ান সাংবাদিক, লেখক, অত্যন্ত ভদ্রলোক, যিনি হিউম্যান রাইটসের পক্ষে নিজেই সবসময় থাকেন, কথা বলেন। হিউম্যান রাইটসের পক্ষে লেখার কারণেই তার উপরে কতগুলো হামলা হয়েছে। এই লন্ডনে গিয়েছে, সেখানে পর্যন্ত আওয়ামী লীগ গুন্ডারা তার উপরে হামলা করেছে। একটি ছুরি দিয়ে তাকে পেটে ঢুকাতে চেয়েছিল, কোর্টের কারণে পেটে ঢুকে যায়নি। কুষ্টিয়াতে তাকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা রক্তাক্ত করেছে পিটিয়ে, হয়তো তিনি মারাই যেতে পারতেন। তাকে বিচারের নামে 4 বছর টানা জেলে রেখে কিভাবে রিমান্ডে শত দিন রিমান্ডে নেওয়া হয়েছিল, তাকে আনড্রেস করা হয়েছিল, শুধু যে জাইঙ্গিয়া যেটা বলে ছোট পোশাক সেটা পরা ছিল, সমস্ত ড্রেস খুলে তাকে পিটানো হয়েছিল চোখ বেঁধে। তাকে জেল কোড অনুযায়ী যে ডিভিশন দেওয়ার কথা ছিল, প্রথম শ্রেণীর সুযোগ সুবিধা, সেটা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এগুলো কি মানুষ কি জানে না যে বিক্ষুব্ধ আইনজীবীরা আজকে শামসুদ্দিন চৌধুরী, মানিক, সালমান এফ রহমান, আনিসুর রহমান, দীপমণিদের উপর আজকে হামলা করছে, তাদের গায়ে হাত তুলছে, পচা ডিম মারছে? তারা কি এসব জানে না? আমি এখনও বলছি যে এটা সমর্থন করি না, কিন্তু কেন ক্ষিপ্ত হয়ে রয়েছে যে আইনজীবীরা আজকে তাদের গায়ে হাত তুলছে? শামসুদ্দিন চৌধুরী, মানিক, যাকে গালিগালাজ করছে সালমান এফ রহমান, আনিসুর রহমানদেরকে, তারা কি আইন জানে না? এরা তো বেশিরভাগ লয়ার। বিএনপির বিভিন্ন কর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতন আচরণ করছে না এখন পর্যন্ত। প্রাঙ্গণে যে কাজগুলো তারা করত, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, তার সম্পর্কে দলমত নির্বিশেষে পৃথিবীর অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি, বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় ব্যক্তি। বাংলাদেশে এর উপর কোনো জনপ্রিয় ব্যক্তি নাই। এরপরে যদি থেকে থাকে বেগম খালেদা জিয়া জনপ্রিয়। এই গত আমাদের জীবনের এই 40 বছরে, এর পিছনে হয়তো অনেকে ছিলেন, সেদিকে যাচ্ছি না, এই গত 40 বছরে আমি যেটা আমার দেখা, আমরা যতটুকু বুঝতে পারি, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মতন এত জনপ্রিয় পপুলার ব্যক্তি পৃথিবীতে, বাংলাদেশে আর দ্বিতীয় জন নেই। তার মতন প্রখ্যাত একজন আলেম, মুফাসসিরে কোরআন, তিনি একজন নির্দোষ ব্যক্তি, তাকে কিভাবে ধর্ষণের কথা বলা হলো, মিথ্যা অপবাদ দেওয়া হলো কোর্টে, তাকে কিভাবে ফাঁসির রায় দেওয়া হলো, তাকে যদিও কার্যকর হয়নি, তাকে পরবর্তীতে বিষ প্রয়োগে হত্যা করেছে, সেটা মানুষের মুখে মুখে আজকে। তো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বিচারপতির সামনে। সেই অবস্থায় 3 জন ব্যক্তি তাকে যে অশ্রাব্য ভাষায় মা বাপ তুলে গালিগালাজ দিয়েছে, তুই তোকারি ভাষায় কথা বলেছে, তারা প্রত্যেকেই একাডেমিক উচ্চশিক্ষিত। আমি বলবো যে আনোয়ার হোসেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, কর্নেল তাহেরের ভাই। শাহরিয়ার কবির, একজন নাস্তিক, যে ভারতীয় এজেন্ট। ইউসুফ হচ্ছেন বাচ্চু, এখন নাটক করে, নাটক সিনেমা জগতের ব্যক্তি। যাই হোক,
যেটা কাজ বাম থাকুক, ভারতের এজেন্ট থাকুক, তিনজনই কিন্তু একাডেমিকভাবে শিক্ষিত। তারা লেখাপড়া করেছে কলেজ ইউনিভার্সিটিতে, এবং তাদেরও বয়স হয়েছে, বয়স্ক ব্যক্তি। তিনজন ব্যক্তি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তো তাদের থেকে বয়সে অনেক বড়, একজন প্রখ্যাত আলেম, বিশ্বের অন্যতম নামকরা প্রভাবশালী একজন আলেম। তাকে তুইতকারী, তিনি নিজেই এমনিই জুলুমের শিকার একজন মজলুম ব্যক্তি, কোর্টে গিয়ে বিচারপতির সামনে তাকে তুইতকারী অ্যাড্রেস করে তাকে মারতে তেড়ে গিয়েছিল। মা বাপ তুলে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিল, যেগুলো পত্রপত্রিকায় তখন এসেছিল। এসব কোনো গুজবের কথা না যেগুলো বলছি। সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছিল, জামাত ইসলামের অন্যান্য নেতাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছিল কোর্ট প্রাঙ্গণে, কিভাবে অধ্যাপক গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লা, আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ, এই ধরনের শীর্ষ পর্যায়ে জামাত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছিল, এবং তারা নির্দোষ ব্যক্তি, তাদেরকে অপরাধী বানানো হয়েছে মিথ্যাভাবে ভারতের সাজেশনস নিয়ে। সেটা তো একটা আছেই মজলুমের শিকার। এরপরে কোর্ট প্রাঙ্গণে তাদের উপর কি করা হয়েছিল, এবং গত 15.5 বছর কোর্ট প্রাঙ্গণে কি হয়েছিল টোটালে, কিভাবে 1/11 আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ভাঙচুর করেছিল আওয়ামী সন্ত্রাসীরা, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তানিয়া আমির, ব্যারিস্টার রকুনুজ্জামান ব্যারিস্টার এবং অন্যান্য আওয়ামী আইনজীবীরা কিভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে লাথি দিয়েছিল, ভাঙচুর করেছিল, অ্যাটর্নি জেনারেলের কক্ষ ভাঙচুর করেছিল, গাড়িতে আগুন দিয়েছিল, এবং কিভাবে সেই উগ্র সন্ত্রাসী আইনজীবীরা পরবর্তীতে বিচারপতি নিয়োগ পেয়েছিল, যারা গোপালগঞ্জে শেখ মুজিবের কবরে ফুল নিয়ে যেত নিয়মিতভাবে, এবং আওয়ামী লীগের কুখ্যাত ক্যাডার, খুনি, ধর্ষক, এদেরকে বিচারপতি নিয়োগ দিয়েছিল। সেই বিচারপতিরা, সেই বিচারকরা, সেই জাস্টিসরা কি ধরনের রায় দিয়েছিল? বিচারপতি এনায়েতুর রহিম, নাসিম বিচারপতি, এই যে আবুল খায়ের, এই ধরনের কুখ্যাত ব্যক্তিরা বিচারপতির চেয়ারে বসে কি করেছিল? এই বিচারপতি এস.কে. সিনহা প্রধান বিচারপতির চেয়ারে বসিয়েছিল গোপালী শেখ হাসিনা, তাকে আবার ধরে নিয়ে সে লাথি পর্যন্ত দিয়েছিল। তার নিজের যেটা চেয়েছিল সেই ধরনের রায় কেন এস.কে. সিনহা দেয়নি? সেজন্য এই কোর্ট প্রাঙ্গণে আজকে কি আপনারা নতুন ঘটনা দেখছেন? যে আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুর রহমানদের উপরে কিছুটা আক্রমণ করছেন, অনেক ক্ষোভে, অনেক কষ্টে। এগুলো আমি সাপোর্ট করছি না, এখনো এটা সমর্থন করছি না, কিন্তু আপনারা সেটাও কথা বলার সময় মনে রাখবেন, সেগুলো উল্লেখ করবেন। অবশ্যই আপনারা ভালো কাজ করতেছেন, এগুলো বাধা দিচ্ছেন, কারণ যদি আমরা একটা সিভিলাইজড স্টেট তৈরি করতে চাই, একটা সভ্য রাষ্ট্র তৈরি করতে চাই, সেখানে মানবাধিকার, হিউম্যান রাইটস থাকা দরকার। এভাবে যদি আইন অঙ্গনে, বিচারালয়ে এভাবে আক্রমণ চালানো হয়, সেটাতে আমরা অসভ্য হিসেবে পরিচিতি পাবো সারা বিশ্বে। অবশ্যই আমাদের হিউম্যান রাইটস দরকার, বিচারের মতো থাকা দরকার। কিন্তু বিগত 15.5 বছর আইন অঙ্গনে, কোর্ট প্রাঙ্গণে যে সন্ত্রাসীগুলো হয়েছিল, যে হামলা হয়েছিল, সে বিষয়গুলো আপনাদের উল্লেখ করতে হবে, এবং কেন মানুষ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোর্ট প্রাঙ্গণে এভাবে হামলা চালাচ্ছে, কেন এইভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে, সেই ব্যাপারটা, সেই কালচারটা আপনারা মনে করিয়ে দিবেন মানুষকে, সেটা উল্লেখ করার প্রয়োজন রয়েছে। গত 15.5 বছর সেগুলো আমরা দেখেছি। আমি তো খুব সাধারণ অল্প একটা উদাহরণ দিয়েছি, হাজার হাজার ঘটনা রয়েছে কোর্ট প্রাঙ্গণে, যেগুলো সন্ত্রাসী হামলা চালিয়েছে আওয়ামী আইনজীবীরা। আপনারা কি দেখেছেন যে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত তারা দখল করে নিয়েছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট হতে দিত না, সেগুলো দখল করে নিত। বিচারালয়ে কি চলছিল গত 15.5 বছর? সবকিছু অসভ্য প্রকৃতিতে, বর্বর কালচারে চলছিল। সেই বর্বর অসভ্যতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। ভারতীয় সেই সন্ত্রাসী গোষ্ঠীর পতন ঘটেছে। আমরা চাই
যারা দেশকে ভালোবাসে, আইনের প্রতি যাদের সম্মান আছে, তারা কখনো কোর্ট প্রাঙ্গণে যাতে এই ধরনের বিক্ষুব্ধ হয়ে না সেই আসামিদের, সেই সন্ত্রাসীদের উপর না করে, তাদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি হোক, সেটা আমরা চাই। কোর্ট প্রাঙ্গণে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সেটা আমাদের কামনা রইল। আসসালামু আলাইকুম।